শৃঙ্খলা স্থিতিশীলতা রক্ষায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ। সেনা সদরের প্রধানমন্ত্রী নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধন। কক্সবাজারে একরামুল হত্যায় হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন। কাদের সহ 7 জনের বিরুদ্ধে 27তম সাক্ষীর জবানবন্দি। এখনও রাজধানীতে কাটেনি গ্যাস সংকট। বাসাবাড়িতে জ্বলছে না চুলা, সকাল থেকে বন্ধ অনেক পাম্প। জীবিকা নিয়ে অনিশ্চয়তায় সিএনজি চালকরা। এবং ফ্রান্স স্পেনে ভয়াবহ হয়ে উঠেছে দাবানল। নিরাপদ আশ্রয়ে 3 লাখের বেশি মানুষ। স্পেনে জরুরি অবস্থা জারি, সেনা মোতায়েন ফ্রান্সে। আসসালামু আলাইকুম, স্বাগতম হোনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরো সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। এবারে জানাবো বিস্তারিত। সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। বেলা 11:30টার দিকে শ্রদ্ধা জানান তিনি। এ সময় 3 বাহিনীর পক্ষ থেকে তিনি নতুন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেন হাফিজউদ্দিন আহমদ। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের প্রথম দিন শুরু হয়েছে ব্যস্ত কর্মসূচির মধ্য দিয়ে। আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন তিনি। সেনা সদর দপ্তরে নির্বাচনী পর্ষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে আয়োজিত এই অনুষ্ঠানে সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তাদের পরবর্তী পদোন্নতির জন্য বিবেচনায় আনার কার্যক্রম শুরু হয়। এ সময় তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখা, স্থিতিশীলতা নিশ্চিত ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের প্রয়োজনে সেনাবাহিনীর এই অবদানের জন্য সেনাপ্রধান থেকে শুরু করে সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। কক্সবাজারে 2018 সালে ক্রসফায়ারে কমিশনার একরামুল হক হত্যা মামলায় শেখ হাসিনা সহ 11 জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-এ অভিযোগপত্র দাখিল করা হয়। একই ট্রাইব্যুনালে সাভারে জুলাই গণ অভ্যুত্থানের সময় এপিসি থেকে ফেলে আসহাবুল ইয়ামিন হত্যা মামলার সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 19 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিয়েছে প্রসিকিউশন। এছাড়াও এই ট্রাইব্যুনাল 2-এ জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত হত্যা, ষড়যন্ত্র ও উস্কানির মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে 27তম সাক্ষী হিসেবে সাংবাদিক আশরাফ কায়সার সাক্ষ্য নেবেন। দর্শক, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর ব্রিফিং করছেন কক্সবাজারের মার্ডার সহ আরো বিস্তারিত তথ্য নিয়ে তিনি ব্রিফ করছেন। আমরা চলে যাচ্ছি সেখানে। দাঁড়ায় বললে মজা লাগে, তাহলে আমরা দেখা দিতে হবে আবার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বসুন। সাভারের কোথায় ঘটনা? সাভার সামনে বাস স্ট্যান্ডে, সাভার বাস স্ট্যান্ডে 18 জুলাই। আসহাবুল ইয়ামিন ছেলেটার নাম। শুরু করি। 19 জন। আচ্ছা, আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, এর আগে আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে কথা বললেন না, আমি আবার যে এর আগে আপনাদেরকে আমরা অবহিত করেছিলাম যে আমাদের হাতে 12টি তদন্ত প্রতিবেদন জমা হয়েছে। আমরা আপনাদেরকে অবহিত করেছিলাম যে এই 12টা প্রতিবেদন আমরা পর্যালোচনা করে পর্যায়ক্রমে আমরা ফরমাল চার্জ দাখিল করব। তারই ধারাবাহিকতায় আমরা একটি ফরমাল চার্জ ইতিপূর্বে আমরা দাখিল করেছি আজিমুল নামে একজন আসামির বিরুদ্ধে। আপনারা ইতিমধ্যে আপনাদেরকে আমরা জানিয়েছি।
আজকে আমরা 2টি ফর্মাল চার্জ আমরা ট্রাইব্যুনাল 2-তে দাখিল করেছি। একটি হচ্ছে, আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশের এই জুলাই আন্দোলনের সময় অত্যন্ত হৃদয় বিদারক যে ঘটনাটা ঘটেছিল, আসাবুল ইয়ামিন, আপনারা সকলে তার নাম জানেন, যাকে একটা এপিসিতে গুলি করে উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল এবং টেনে হিসড়ে তাকে নিয়ে হাসপাতালে রাস্তার ওই পারে ফেলে দেওয়ার পর সেখান থেকে লোকজনের সহায়তা তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে আসাবুল ইয়ামিন মৃত্যুবরণ করেন। এই হৃদয় বিদারক দৃশ্যটি সারা পৃথিবীতে তখন বিবেকে নাড়া দিয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের মানুষ তৎকালীন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমে পড়ে এবং দলমত নির্বিশেষে তখন কিন্তু ওই আন্দোলনের ছাত্র জনতার সাথে তারা সকলে শরিক হয়েছিল এবং সেই ঘটনার পরে ইন্টারনেট বন্ধ হয় এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আমরা ফর্মাল চার্জ দিয়েছি। সেখানে আমরা 19 জন আসামির বিরুদ্ধে ফর্মাল চার্জ দিয়েছি। আমি নামগুলি আপনাদের অবগতির জন্য বলি: আবদুল্লাহ হেল কাফি, সাইফুল ইসলাম, নুরুল ইসলাম, আসাদুজ্জামান রিপন, শহীদুল ইসলাম শাহজামান, এম সায়েদ রনি, মোহাম্মদ আলী, সোহেল মিয়া, মাহফুজ মিয়া, মঞ্জুরুল আলম রাজীব, আতিকুর রহমান আতিক, ফখরুল আলম সমর, মেহেদি হাসান তুষার, রাজু আহমেদ ফরিদ, জামান খান, মিজানুর রহমান ওরফে জিএস মিজান, শরীফুল আশরাফুল আলম বাবুল, এই 19 জনের বিরুদ্ধে আমরা আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি তাদের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ পাওয়ার পর আমার কাছে রিপোর্ট দাখিল করে এবং সেই অনুযায়ী আমি তাদের বিরুদ্ধে আমি নিজে বাদী হয়ে আজকে ফর্মাল চার্জ দাখিল করলাম। মাননীয় ট্রাইব্যুনাল এই ভিডিও ফুটেজটি তারা দেখেছেন এবং অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে তারা এই ভিডিও ফুটেজটি দেখেছেন এবং এই আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন এবং আমাদের প্রেয়ার অনুযায়ী যারা ইতিমধ্যে গ্রেফতার আছে তাদেরকে এই মামলায় সন্নিবেশ করেছেন, যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছেন এবং আগামী 25/8 তারিখে এইটি পরবর্তী এই প্রতিবেদন মানে এক্সিকিউশন রিপোর্টের জন্য দিন ধার্য করেছে। এই দর্শক, এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে চিফ প্রসিকিউটরের ব্রিফিং। এবার চলে যাচ্ছে আমরা পরের সংবাদে। গ্যাসের তীব্র সংকটে দিশেহারা নগরবাসী, বাসাবাড়িতে জ্বলছে না চুলা, সিএনজি স্টেশনে মিলছে না গ্যাস, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় দুর্ভোগে নাকাল নগরবাসী, জীবন জীবিকা নিয়ে অনিশ্চয়তা সিএনজি চালকরা। এদিকে গ্যাসের অভাবে সকাল 7টার পর বন্ধ রয়েছে অনেক গ্যাস পাম্প। দর্শক, এই নিয়ে আরো জানাতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী উষা ফেরদৌস। আমরা চলে যাচ্ছি তার কাছে। উষা, পাম্প ও বাসাবাড়িতে গ্যাস পরিস্থিতির সবশেষ কি অবস্থা আপনার কাছে মানে তথ্য জানা আছে, আপনি আমাদের জানাবেন। আমি বলি হচ্ছে গ্যাসের তীব্র সংকটে হচ্ছে মানুষের জীবন বিপর্যস্ত। আমরা সকাল থেকে অনেকগুলো বাসায় গিয়েছি, সেখানে আমরা দেখেছি যে রান্নার চুলা জ্বলে না এবং হচ্ছে যেই রান্নাটি হচ্ছে সকালবেলায় করার কথা স্কুলগামী শিক্ষার্থী কিংবা হচ্ছে আপনার যারা অফিসগামী মানুষ আছে তাদের হচ্ছে আসলে ভোগান্তি অনেক চরমে এবং হচ্ছে এই সংকট শুধু একদিনে 2 দিনের না। অনেকে বলেছে যে তাদের এই সংকটটা হচ্ছে গত 7 দিনের, আবার কোনো বাসায় আছে গত 1 মাস ধরেই হচ্ছে কোনো গ্যাস নাই এবং বিকল্প চুলা হিসেবে যারা হচ্ছে ইলেকট্রিক চুলাগুলো ব্যবহার করছে তাদের হচ্ছে ব্যয় অনেকখানি বেড়ে গেছে এবং হচ্ছে আপনি জানেন যে গ্যাস পাম্পের কথা যদি আমি আপনাকে বলি, আমি সকাল থেকে যে কটি পাম্পে দেখেছি অনেকগুলো পাম্প গ্যাসের অভাবে বন্ধ রয়েছে এবং হচ্ছে সকাল থেকে যারা সিএনজি চালক কিংবা যারা গ্যাস নিতে এসেছেন সকাল 7টা থেকে কেউ ভোর 5টা থেকে পাম্পে অপেক্ষা করছেন। আমি এখন যে পাম্পে আছি আপনি দেখতে পাচ্ছেন যে পাম্পটি বন্ধ এবং হচ্ছে এখানে যারা গ্যাসের জন্য এসেছেন তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন এবং আমি যদি আপনাকে ভুক্তভোগী যারা আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি তাহলে আপনি বুঝতে পারবেন। জি, আপনি যদি আপনার সমস্যাগুলো আমাদের একটু বলতেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। দেখেন, আসলে গরিবের জন্য আসলে আমরা যে গরিব আমাদের কষ্ট আজীবনই লেগে থাকে। দেখেন, আজকে আপনি তো দেখাচ্ছেন যে সকাল থেকে 7:30 থেকে সিরিয়াল দিছি গ্যাসে নেওয়ার জন্য
আমরা মধ্যবিত্ত লোক, আমরা একটা ওভারে গাড়ি চালাই, আমি ওভার ড্রাইভার, কিন্তু এই সকাল থেকে বেরোইছি আমি রুজি রোজগারের জন্য। এসেই আমি পাম্পে সিরিয়াল দিছি গ্যাস নেওয়ার জন্য। এখন এখানে যে স্টাফ আছে তাদের কাছে জিজ্ঞেস করলাম যে ভাই সকাল থেকেই গ্যাস নাই, আপনি সিরিয়ালে বসে থাকেন, রাত্র 2টার পরে গ্যাস আসবে। তাহলে এখন দেখেন যে আমরা মধ্যস্থ মানুষ, এখন যে আমি ওভারে গাড়ি চালাবো, একটা ট্রিপ মারবো, টোটালি আমার গাড়িতে কোনো গ্যাস নেই, সীমিত গ্যাস আছে। সেই আপনাকে ধন্যবাদ। এবার আমি যদি আরেকজনের কাছে যাই, আপনি কখন থেকে আসছেন? আমি আসছি, এই ভাইয়েরা অনেক আগে আসছি। আমরা অনেক এখানে আছে যারা রাত্র থেকে সিরিয়াল দিয়ে আছে, এই তো ভাই বললো 7টা থেকে, কিন্তু অনেকে আছে যারা রাত্র 2টা 3টা থেকে সিরিয়াল দিয়ে আসছে, দেখা গেছে কাছাকাছি আসছে তখন পাম্প বন্ধ। আসলে হচ্ছে সরকারের কাছ থেকে যদিও বলেছে যে শীঘ্রই সংকট হবে, কিন্তু অনেকেই বলেছেন যে আসলে কবে নাগাদ সমস্যার সমাধান হবে তার কোনো সদুত্তর নাই। তবে যারা বিশ্লেষক আছে তারা বলছেন যে বাংলাদেশের যে অভ্যন্তরীণ গ্যাস কিংবা হচ্ছে তেল আছে সেগুলো অনুসন্ধান না করতে পারলে এর স্থায়ী সমাধান হবে না। কারণ হচ্ছে বাংলাদেশের জ্বালানি এবং তেলের প্রায় 1/3 হচ্ছে আমদানি নির্ভর। তো এতে করে আমদানিতে কিছুটা ঘাটতি হলে বা কোনো একটি সমস্যা হলেই পুরো জাতীয় অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়ে। তো সোনিয়া, এই ছিল আমার কাছে গ্যাস পাম্প থেকে সর্বশেষ। উষা, আপনাকে ধন্যবাদ। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। চাকরির বৈষম্য কমাতে জুলাই আন্দোলনের সূত্রপাত হলেও দেশে কমেনি বেকারত্ব। গত 1 দশকে দেশের কর্মক্ষম যুবশক্তির প্রায় অর্ধেকেই কর্মহীন রয়েছে, যার সংখ্যা 53 লাখ। পরিস্থিতি উত্তরণে সরকারের কাছে বাস্তবসম্মত উদ্যোগ চান জুলাই যোদ্ধারা। আর নতুন কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে বিনিয়োগ ও উৎপাদনমুখী শিল্প বাড়ানো তথা অর্থনীতি সচল করার তাগিদ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 2024 সালে শুরু হয়েছিল শিক্ষার্থীদের আন্দোলন, যা পরবর্তীতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রূপ নেয়। টানা 36 দিনের আন্দোলনের পর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এর মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়। এত বেশি আনন্দ, কিন্তু তার সাথে আসলে মনে পড়তেছে আবু সাইদ বা হচ্ছে যে মুগ্ধ, যাদের কারণে আসলে আমরা এখান পর্যন্ত আসতে পেরেছি। অভিজ্ঞ মানুষগুলিও তাদের মুখ খুলছে এবং আমাদের পাশে এসে দাঁড়াইছে। তারাও যদি না দাঁড়াইতো আমরা এতদূর পর্যন্ত আসতাম না। অথচ যেই অধিকার আদায়ের লড়াইয়ে দেশের তরুণ যুবরা বুকে রক্ত ঢেলে দিল, এখনো তা বাস্তবায়িত হয়নি। এখনো তারা বেকারত্বের অভিশাপে জর্জরিত। ফ্রেশ গ্র্যাজুয়েট, এদের মধ্যে দেশের বাইরে চলে যাওয়ার টেন্ডেন্সিটা অনেক বেশি, কারণ তারা দেশে কোনো চাকরির সুযোগ পাচ্ছে না বা তারা দেশে কোনো সেফটি ফিল করছে না চাকরির বিষয়ে। প্রাইভেটের অপরচুনিটি খুবই কম, বা দেখা যাচ্ছে অনেক সময় মাস্টার্স পিএইচডির ক্ষেত্রেও আমাদের প্রাইভেট ভার্সিটির অপরচুনিটি নাই বলতে গেলে। দেশে বেকার বাড়ছে আশঙ্কাজনক হারে। বিশ্বব্যাংকের এক প্রতিবেদন অনুযায়ী গত 1 দশকে দেশের শ্রমবাজারে প্রবেশ করেছে 1,40,00,000 তরুণ। এর মধ্যে কর্মসংস্থান তৈরি হয়েছে 87 লাখের, বেকার রয়েছে 53 লাখ। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর সবশেষ তথ্য অনুযায়ী এ সংখ্যা 26.5 লাখ। যারা কোনো দলকে সাপোর্ট করে না বা নিরপেক্ষ আর কি, যারা তাদের ক্ষেত্রে দেখা যায় যে নিজের মেধা দিয়েও অনেক ক্ষেত্রে চাকরি হচ্ছে না, অনেক ক্ষেত্রে ঘুষ দেওয়া লাগতেছে। তারা তো স্টিল ডিপ্রেসড এই চাকরি নিয়ে। সো আই এম নট শিওর যে এখন পর্যন্ত কোনো ভালো কিছু আমাদেরকে দিতে পারছে বলে। দেশে বিদেশি বিনিয়োগ শূন্যের কোঠায়, আবার দেশি বিনিয়োগও সন্তোষজনক নয়। অন্যদিকে শিল্প উৎপাদন অনেকটাই স্থবির। এমন অবস্থার প্রেক্ষিতে বেকারত্ব বাড়ছে বলেই মনে করেন এই রাষ্ট্রবিজ্ঞানী। দেশে কোনো শিল্প উৎপাদন নাই, শিল্পের ক্ষেত্রে কোনো অগ্রসরমানতার কোনো লক্ষণ নাই, দেশে কোনো বিনিয়োগ নাই। বিনিয়োগ হলে তো আপনার নতুন উৎপাদন হবে, জব সৃষ্টি হবে, সেটাও তো নাই। বিদেশি বিনিয়োগ নাই, দেশি বিনিয়োগও সন্তোষজনক পর্যায়ে নাই। ওভারঅল দেশের যে অর্থনীতি, এটাকে সচল না করতে পারলে এই সমস্যা থেকেই যাবে। বিজয়ের 2 বছর পরও জুলাই বিপ্লবের প্রাপ্তি অপ্রাপ্তির এমন বৈষম্য কাম্য নয় বলেই মনে করছেন সর্বস্তরের মানুষ। উষা ফেরদৌস, মোহনা সংবাদ। 2024 সালের 26 জুলাই ছাত্র জনতার আন্দোলন দমাতে 3 সমন্বয়কে তুলে নেয় তৎকালীন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
এদিকে গণগ্রেপ্তারের প্রতিবাদে স্বৈরাচার সরকারের পতনের এক দফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই দিনে বিকেলে আন্দোলনে সহিংসতায় আহতদের দেখতে ঢাকা মেডিকেলে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 24-এর এই দিনের ঘটনা প্রবাহ নিয়ে জানাচ্ছেন মুদাসসির আলী। 2024 সালের 26 জুলাই শুক্রবার কোটা সংস্কার আন্দোলন ইতোমধ্যে স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। পরিস্থিতি অনুকূলে আনতে আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও আবু বাকের মজুমদারকে তুলে নেয় ঢাকার ডিবি পুলিশ। পরে রাতে জানানো হয় নিরাপত্তার স্বার্থেই তাদের ডিবি হেফাজতে আনা হয়েছে। 3 সমন্বয়কের জীবন হুমকিতে থাকায় হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কারা তোমাকে এইভাবে তোমাদেরকে ধমকাচ্ছে সেটা জানার জন্যই, তার জিজ্ঞাসাবাদের জন্যই 2-1 জনকে তাকে ডেকে নেওয়া হয়েছে। এতেও আন্দোলন দমে যায়নি। বিক্ষোভ, সংঘাত, ভাঙচুর, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় সারা দেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর বিভিন্ন এলাকা ভাগ করে ব্লক রেড দিয়ে চলে গ্রেপ্তার অভিযান। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্তই সারা দেশে গ্রেপ্তার হয় 750-র বেশি। এর মধ্যে ঢাকাতেই 2 শতাধিক গ্রেপ্তার হয়। গণগ্রেপ্তার, ধরপাকড়, নির্যাতনের প্রতিবাদে এক দফা এক দাবিতে জাতীয় ঐক্যের ডাক দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবস্থা বেগতিক দেখে আন্দোলনকারীদের ক্ষোভ প্রশমিত করতে 26 জুলাইয়ের বিকেলে আন্দোলনে সহিংসতায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহতদের চিকিৎসার সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। এর আগে এদিন সকালে আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাইদের পরিবারকে আর্থিক অনুদান দেয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রশাসন। তবে তাতে কোনো লাভ হয়নি স্বৈরাচার সরকারের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও মামলা হয়। এদিন ঢাকায় 8টি এবং ঢাকার বাইরে নতুন 22টি মামলা হয়। প্রাণহানির খবরও আসতে থাকে এদিন। আন্দোলনকারীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর গুলি করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ। কানাডা যুক্তরাজ্যেও এ নিয়ে কথা ওঠে। দেশের ভেতরেও বিভিন্ন সুশীল সংগঠন, বামপন্থী রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। এছাড়াও তারা প্রাণহানির নিরপেক্ষ তদন্ত, গণগ্রেপ্তার বন্ধ করতে তৎকালীন সরকারের প্রতি আহ্বান জানায়। এতে করে দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক অঙ্গনেও তোপের মুখে পড়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার। যারা নিজেদের অদ্যুত্বপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে। মুদাসসির আলী, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক সংবাদ। ফ্রান্স ও স্পেনের দাবানল ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। ঝুঁকিতে 2 দেশ থেকে 3 লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে ফ্রান্সে প্রায় 2.5 লাখ মানুষ স্থানান্তরের তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। তীব্র তাপপ্রবাহ ও প্রচণ্ড বাতাসে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় স্পেনে জারি করা হয়েছে জাতীয় জরুরি অবস্থা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফ্রান্সে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। রুমানা রুমার ডেস্ক রিপোর্ট। ফ্রান্স ও স্পেনের সীমান্ত জুড়ে ছড়িয়ে পড়া নজিরবিহীন দাবানলে থমকে গেছে জনজীবন। প্রবল বাতাস ও তীব্র তাপপ্রবাহে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ঘর ছাড়তে বাধ্য হয়েছেন 3 লাখেরও বেশি মানুষ। তীব্র তাপপ্রবাহ, দীর্ঘ খরা ও প্রচণ্ড বাতাসে দানবীয় রূপ ধারণ করেছে আগুন। ফরাসি উপকূলের পর্যটন এলাকাগুলো থেকে হাজার হাজার মানুষকে নৌকায় করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। সবচেয়ে বেশি বিপর্যয় নেমে এসেছে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জিরন্দ ও বর্দো এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফরাসি প্রেসিডেন্ট দেশটিতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন। আগুন নেভাতে সামরিক কার্গো বিমান থেকে ফেলা হচ্ছে লাখ লাখ লিটার পানি। অন্যদিকে স্পেনের রাজধানী মাদ্রিদের চারপাশের পরিস্থিতি আরও ভয়াবহ। একাধিক দাবানল একত্রিত হয়ে বিশাল এক আগুনের প্রাচীর তৈরি করায় দেশটিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। স্পেনের আন্দালুসিয়া ও আভিলা অঞ্চলে আগুনে পুড়ে ইতোমধ্যেই প্রাণ হারিয়েছে অন্তত 12 জন। নিখোঁজ রয়েছেন আরও অনেকেই।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন, জরুরি অবস্থা ঘোষণা ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তা নেওয়া সহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের কাছে জরুরি সহায়তা চেয়েছে ফ্রান্স ও স্পেন। সাড়া দিয়ে জার্মানি, পর্তুগাল, ক্রোয়েশিয়া ও সুইডেন থেকে বিশেষ জলকামানবাহী বিমান ও শত শত অগ্নি নির্বাপক কর্মী উদ্ধার কাজে যোগ দিয়েছেন। রুমানা রুমা, মোহনা সংবাদ। গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ শেষ না হওয়ায় চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা। নানা অজুহাতে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ রাখায় প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন তারা। অন্যদিকে কাজ বন্ধ থাকায় অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে সেখানকার নির্মাণ সামগ্রী। দ্রুত সেতুটির নির্মাণ কাজ শেষ করতে ঠিকাদারকে নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী। আলহাজ হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। 2024-25 অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কালিয়াকৈর উপজেলার নামাশুলাই পল্লীমঙ্গল রাস্তায় তুরাগ নদীর উপর 220 মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণের উদ্যোগ নেয়। এতে বরাদ্দ দেওয়া হয় 37 কোটি 72 লাখ টাকা। টেন্ডার প্রক্রিয়া শেষে কার্যাদেশ পেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান MBEL, SEL, জেভি কাজ শুরু করলেও মাঝপথে তা থেমে যায়। এ অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন এ পথে যাতায়াতকারীরা। বছর জুড়ে ঝুঁকি নিয়ে ছোট নৌকায় নদী পারাপার হলেও বর্ষা মৌসুমে বিপাকে পড়েন তারা। ঠিকাদাররা কাজ ওরা পলায় গেছে। আমরা জমি দিলাম, আমাকে পয়সাও আমরা সব ফালেছে ঠিকাদার। যদি এখানে ব্রিজটা থাকতো তাহলে অনায়াসেই আমাদের এই এলাকার মানুষগুলি খালপাড় ছেড়ে কালিয়াকৈর অন্য জায়গায় চলে যেত না। প্রতিদিন আমরা বাসায় দেরি করে যাইতে হয়, ব্রিজটা হলে অনেক ভালো হতো। এই ব্রিজটা হলে আমাদের খালপাড়বাসীর অনেক উপকার হতো। ব্রিজের জন্য আমাদের অনেক ছাত্র মারা গেছে এই রাস্তায় নদীতে। প্রাইমারি স্কুল আছে, সেই স্কুল যায় না, কিন্তু আমার বাচ্চা মা বাবারা ডরায়, এর জন্য ভয় পায়, এর জন্য সেই 70 স্কুলে পাঠিয়ে দিই। ব্রিজটা হলে আমাদের এলাকাবাসীর উপকার হবে, আর বিশেষ করে আমাদের স্কুলের জন্য আমাদের ছাত্রদের অনেক সুবিধা হবে। 24 আগস্টের পট পরিবর্তনের পর ব্যাংকিং জটিলতায় কাজ বন্ধ করতে বাধ্য হন বলে জানান ঠিকাদারি প্রতিষ্ঠানের এই কর্মকর্তা। 5 আগস্টের পর ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে গেছে, তখন ব্যাংকের ফান্ডের ফ্লোটা বন্ধ হয়ে গেছে। ওটা আবার ব্যাংক নতুন ম্যানেজমেন্ট বসছে, এখন আবার চালু করে দিচ্ছে। তো এখন আমরা পূর্ণ দমে কাজ শুরু করার জন্য আমাদের যত ধরনের ইকুইপমেন্ট, লেবার যা যা আছে সবকিছু নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি। তবে দ্রুত কাজ শুরু করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হয়েছে বলে জানালেন উপজেলা প্রকৌশলী। আমরা তাদের সাথে যোগাযোগ করছি এবং আমাদের উদ্যোগ কর্তৃপক্ষ তাদের সাথে যোগাযোগ করতেছেন এবং পত্র দেওয়া হয়েছে, তারা অচিরেই কাজটা শুরু করবে বলে আমাদের জানিয়েছিলেন। দ্রুততম সময়ে সেতুটির কাজ শেষ করে জনদুর্ভোগের অবসান ঘটানো হবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। আবারও দেশের বাইরের খবর। ইরানের চালানো সামরিক হামলা আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রাম্প তার শীর্ষ উপদেষ্টা ও মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে বৈঠকের পর হামলা স্থগিতের সিদ্ধান্ত নেন। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বরাতে নিউ ইয়র্ক টাইমস জানায়, টানা 13 দিন ধরে চলা হামলার পর যুদ্ধ আরও তীব্র হলে মধ্যপ্রাচ্যে মোতায়েন যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য আকাশ প্রতিরক্ষা অস্ত্রের মজুদ বিপজ্জনকভাবে কমে যেতে পারে। যুক্তরাষ্ট্র মূলত ওই উদ্যোগ থেকেই হামলা বন্ধ করতে চাইছে। এই সিদ্ধান্ত সামরিক বিরতি নাকি দীর্ঘ সময়ের জন্য হামলা বন্ধ থাকবে তা এখনো স্পষ্ট নয়। তবে আপাতত ইরানে হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র। সিরিয়ার দিয়ের আল-জোর ও রাজধানী দামেস্কের মধ্যবর্তী মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত 35 জন নিহত এবং 30 জন আহত হয়েছে। আল সুখনা ও পালমিরার মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে। একটি বাসে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্য ও অন্যটিতে বেসামরিক যাত্রীরা ছিলেন। দীর্ঘ গৃহযুদ্ধে নাজুক হয়ে পড়া এই মহাসড়কের বেহাল দশা এবং নিরাপত্তার অভাবে দেশটিতে সড়ক দুর্ঘটনা একটি প্রধান প্রাণঘাতী সমস্যায় পরিণত হয়েছে। সৌদি আরবে বসবাস, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে দেশব্যাপী পরিচালিত বিশেষ অভিযানে গেল এক সপ্তাহে 13,000-এর বেশি অবৈধ অভিবাসীকে বহিষ্কার করেছে সৌদি কর্তৃপক্ষ। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে গালফ নিউজ। 16 থেকে 22 জুলাই পর্যন্ত পরিচালিত এই অভিযানে আইনভঙ্গের অপরাধে মোট 14,970 জনকে গ্রেফতার করা হয় এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আরও 1,626 জনকে আটক করা হয়। মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার।
শৃঙ্খলা স্থিতিশীলতা রক্ষায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ, সেনা সদরের প্রধানমন্ত্রী। নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধন। কক্সবাজারে ইকরামুল হত্যায় হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন। কাদের সহ 7 জনের বিরুদ্ধে 27তম সাক্ষীর জবানবন্দি। এখনো রাজধানীতে কাটেনি গ্যাস সংকট, বাসাবাড়িতে চলছে না চুলা, সকাল থেকে বন্ধ অনেক পাম্প, জীবিকা নিয়ে অনিশ্চয়তায় সিএনজি চালকরা। এবং ফ্রান্সে ভয়াবহ হয়ে উঠেছে দাবানল, নিরাপদ আশ্রয়ে 3 লাখের বেশি মানুষ। স্পেনে জরুরি অবস্থা জারি, সেনা মোতায়েন ফ্রান্সে। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।